সে সবাইকেই ভালোবাসে, মানে যখন যে সামনে থাকে তাকেই সে অনেক ভালোবাসে। ওর কথা হচ্ছে 100 মেয়ে একদিকে থাকবে, তুমি আলাদা, মানে তুমি থাকবা, স্টিল তুমি থাকবা, তুমি যেতে পারবা না, কিন্তু ও বাইরে যা মন চায় তাই করবে, ওটা তোমার সহ্য করতে হবে। মানে তুমি হচ্ছে মমতাজ, এছাড়া 1200 বউ থাকতে হবে শাহজাহানের। আসলে আমার মধ্যে আর কোনো ফিলিংস নেই, ভালোবাসা নাই কারোর প্রতি। আমার মনে হয় বিশ্বাসটার জন্মাবে না, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা হওয়া সম্ভব। যাই হোক, রিম আপার কথাটাই আসি। ওনাকে দিয়ে হচ্ছে আমি একটা মানে পেজের কাজ করাতে চাচ্ছি। রিম আপার সাথে এভাবে দেখা করা যায় না। তার সাথে কথা বলতে হলে, এখানে কথা বলতে হলে 5,000 টাকা দিয়ে কথা বলতে হবে, বাসায় নিয়ে বা কোথাও নিয়ে কথা বলতে হলে 10,000 টাকা পেমেন্ট করে কথা বলতে হবে। একটা মানুষ দেখতে সুন্দর হইলে, পড়ালেখা করলে, চাকরি বাকরি করলে, ব্যবসা করলেই কি আসলে তার সব হয় বা তার সব পাওয়া হয়? অনেক কিছু থাকে যখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সবকিছুর চেয়ে আলাদা লাগে, দামি মনে হয়, অমূল্য মনে হয়। সেরকম একটা গল্প আপনি শুনতে শুরু করেছেন। শুরুতে বলি আমাদের পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আনি সব দিকেই তো ঠিক আছে, দেখতে শুনতে ভালো, ব্যবসা করছে, কাজকর্ম করছে। এই বয়সটাতে একটা মেয়ের হয় প্রেম করে বেড়ানোর বা বিয়ের বয়স। ওয়াই ডোন্ট ইউ ডু ইট? আসলে এটা বলতে গেলে আমার অনেকটাই কাহিনী বলতে হয়। মাঝে মানুষের লাইফে তো অনেক কিছুই থাকে, তো ওরকমই আর কি। আমারও রিলেশন ছিল না তা না, এর ব্যতিক্রম কিছু না। সবাই হচ্ছে একবার না একবার প্রেমে পড়ে, আমি হই বা অন্য কেউ হয়, সবাই পড়ে। আমার জীবনেও হচ্ছে সম্পর্ক ছিল একজনের সাথে। আমি কি একটু ডিটেলসে বলতে পারি? আচ্ছা, তখন আমি একদমই ছোট ছিলাম, ক্লাস 10-এ পড়ি, অত কিছু বুঝতাম না। তার সাথে আমার রং নাম্বারে পরিচয় হয়েছিল, বাট সে আমার রিলেটিভ হয়। কত সাল সেটা? 2010-এ। ওকে। 2010-এ তো রং নাম্বার পরিচয় হয়, কিন্তু সে যে আমার খুব কাছের লোক বা আমারই হচ্ছে এলাকার, প্লাস হচ্ছে আমার আম্মুর দিক থেকে আত্মীয় হয়, আমি জানতাম না। তো ওনার সাথে ওইভাবে পরিচয় হয়। আগে তো আমরা ফোন পেলে রং নাম্বারে কথা বলতাম, বা হচ্ছে আমি কেন, সবাই বলতো এরকমের। তো ওইভাবে আর কি। তো একদিন তাকে হচ্ছে কথা বলতে বলতে বলতেছি যে আপনি একদিন দেখা করেন আমাদের সাথে। তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে। ও সে তার অ্যাড্রেসটাও হাইড করছে, বলছে যে তার খুলনায় বাড়িতে, অথচ তার বাড়ি হচ্ছে আমার বাসার সামনেই। এরপরে হচ্ছে একদিন বললো যে অমুক ঠিকানায় তোমরা হচ্ছে বান্ধবীরা মিলে আসো। দেন আমি আমার একটা বান্ধবীকে নিয়ে সাথে গেছি, আমি একা কোথাও যাই না কখনোই। তো ওকে নিয়ে গেছি। তো আমার বান্ধবী বলতেছে কি কেমন জানো, তোর বয়সের সাথে যায় না, মানে আমার এজের সাথে তার এজের অনেক ডিফারেন্স, সে আমার অনেক বড়। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যাকে নিয়ে আজকে আলাপ করতেছি, নীরব ভাইয়া একদম সেম তার মতন চেহারা, একদম সেম হাইট বলেন, চেহারা বলেন সেম। মানে আমি নিজেও অবাক হয়ে গেছি, কিরে ভাই কি জমজ ভাই নাকি। তো দেখা করতে গেছি, ও একটু বড় বড় জামা কাপড় পরতো, তো বড় বড় শার্ট এরকমের। আমার বান্ধবী বলতেছে না এটা তোর সাথে কেমন লাগতেছে, তো ওর নাক ছিটকানোতে আমি বলে আসলেই মনে হয় তো বা। তো বাসায় আসার পরে কেমন যেন কথা বলতে বলতে একটা মায়া হয়ে গেছে, ভাবছি কি করব, মানে খুব কনফিউশন। তো হচ্ছে আমাকে আবার কল দিছে, কল দিয়ে বলতেছে কি যে অ্যানি আমাকে তোমার কেমন লাগছে। তা আমি এখন তো একটা মানুষের মুখের উপর বলতে পারি না কিছু। আমি বলছি ভালো লাগছে, কিন্তু আপনি এত বড় বড় শার্ট কেন পরেন। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা কোনো মানে সমস্যা না, এটা আমি ঠিক করে নিব। কিন্তু সে কিন্তু অনেক হাই সোসাইটির, কিন্তু সে খুবই সাদাসিধে নরমাল থাকে, সবসময় নরমাল জীবনযাপন করতে পছন্দ করে। ইভেন আপনি যদি তাকে বলেন যে তুমি ডাল ভাত দিয়ে ভাত খাবে বা মরিচ দিয়ে ভাত খাবে, ওইটাই খেয়ে চলে যাবে। এদিক থেকে ও খুব ভালো, আর মন মানসিকতাও অনেক ভালো। একজন মানুষকে খাওয়ানো বা আসেন বসেন, অনেকে আছে না কিপটামো করে বা এসে, এরকমের না, অনেক ভালো। তো এরকমের একসময় রিলেশন অনেক দূর পর্যন্ত আগায়। দেন আমি একদিন ধরা পড়ি আমার বাসায়। তো মানে ও আমাকে একটা, তখন তো ওই রকমের ফেসবুক এগুলা তো আর কিছু ছিল না। ফার্স্টে হচ্ছে আমাকে একটা সিটিসেল ফোন কিনে দিয়েছিল। তো সিটিসেল ফোন কিনে দিয়েছে, তো এটা আমি দুপুরে কিনে দিয়েছে আমার কলেজের সামনে, তখন আমি ইন্টারে পড়ি।
আর ওই ইন্টার পর্যন্ত কিন্তু আমি কোনো মানে ফোন ছিল না, আমি জাস্ট ফ্লাক্সি লোডের দোকান থেকে আর কি ফোন করতাম, হাই হ্যালো কেমন আছো, এই দুপুরে খাওয়া দাওয়া করছো, এই পর্যন্তই ছিল আর কি। বা হচ্ছে কখনো যদি মিট করে, ও হচ্ছে স্কুলের সামনে, আবার ইন্টারে যখন পড়তাম ফার্স্ট ইয়ার তখন কলেজের সামনেও গাড়ি নিয়ে আসতো, দেখতো, এই পর্যন্তই আর কি। তারপর ও ফার্স্ট আমাকে একটা ফোন দেয়, সিটিসেল ফোন। তো ওই ফোনটা হচ্ছে আমাকে দুপুরে দেয়, আমি বিকেলে, আমি বুঝি না ফোনের ফাংশন, অনেক কিছু বুঝতাম না যে এটা সাইলেন্ট করে রাখতে হয় বা কিছু। তো ওই ফোনটা বেজে উঠছে, আমার আব্বু ছিল। তো আব্বু বলতেছে আমার তো এরকমের তো ফোন নাই, আমার তো এরকম রিংটোন না, কোথায় ফোন বাজে। খুলতে খুলতে দেখতেছে আমার বালিশের নিচে ফোন বাজতেছে। তো ওই দিন তো ধরা খাইছি, আমি খাইছি মায়ের, আব্বুরও খাইছি, আম্মুরও খাইছি। তারপরে আব্বু হচ্ছে ফোনটা নিয়ে ফেলাই দিছে পুকুরে, তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম, পিরোজপুর জেলা। পুকুরে ফেলাই দিল? হ্যাঁ, পুকুরে ফেলাই দিছে। তারপরে তুমি হচ্ছে কান্নাকাটি করতেছো না? কান্নাকাটি বলতে আমাকে তো আব্বু হচ্ছে এক রুমে আটকেই রাখছিল, আটকে রাখছে। তো তারপরে আমি খুব মানে ওর সাথে প্রায় আমার লাইফে মানে আমি 13 বছর রিলেশন করছি ওর সাথে। এখনকার ছেলেমেয়েরা তো, এখনকার জেনারেশনে সকালে হাই, বিকেলে হ্যালো, রাতে আসো, দেখা করে এই শেষ সম্পর্ক। কিন্তু আমাদের সময় এরকম ছিল না, আমরা একটানা ওই একজনের সাথে 13 বছর রিলেশন। তো তখন খুব খারাপ লাগছে যে কখনো ওর সাথে 3 দিন টানা না কথা বলে তো থাকি নাই, এই ফার্স্ট। এত খারাপ লাগতেছে, কারো ফোন পাচ্ছি না। পরে আমার ছোট ফুপি আসছে বেড়াইতে, 3 দিনের দিন উনি বেড়াতে আসছে। তো এখন আমার বলতেছে কি, তো আমি বলি কি ফুপি তোমার ফোনটা একটু দিবা? বলে কেন? আমি একটা ফ্রেন্ডকে ফোন দিব। দেন আমি ওকে ফোন দিব, তো মনে হয় ওর জীবন ফিরে আসছে। তুমি এতদিন আমাকে কেন ফোন দাও নাই, কোথায় ছিলা? আমি বলি এরকম এরকম, আর আব্বু ফোন হচ্ছে পেয়ে গেছে, দেন আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, আমাকে রুমের মধ্যে আটকে রাখছে। তারপর বলতেছে হাই হাই, ও আবার আমাকে মানে সোনা বলে ডাকতো। আসলে এক এক জায়গার ভাষা এক এক রকম, এক এক অঞ্চলের। তো বলতেছে তোমার ফোন নিয়ে গেছে, তো কি হয়েছে, একটা গেছে তো 5টা আমি কিনে দিব। ও হচ্ছে সন্ধ্যার দিকে এসে আমাকে, তখন ওই যে নোকিয়া N95 মেবি, আর একটা ফোন হচ্ছে ওর আমেরিকা থেকে একটা ফ্রেন্ড আসছিল, ও নিয়ে আসছে। তো ওইটা হচ্ছে ওই সন্ধ্যায় আর কি আমাকে বলছে দিয়ে গেছে, দেন দিয়ে গেছে। এখন আমার বলতেছে যে তুমি এটা, ওই ফোনটাও আমি পরদিন আবার ধরা পড়ছে আব্বুর কাছে, ওইটাও ধরা পড়ছে। আব্বু পরে ওই ফোনটা নিয়ে ওটাও ফেলে দিছে, ফেলে দিছে। এরপরে ফোনটার সাথে সাথে আমার বই খাতাও ফেলে দিছে, বই খাতাও ফেলে দিছে। বলছে তোমার পড়াশোনা করা লাগবে না, তুমি আর পড়তে পারবা না। এরপরে আমার পড়াশোনার উপর ভীষণ পরিমাণে চাপ আসে, মানে আমি কলেজে গেলে নিশ্চয়ই ওর সাথে দেখা করব, বা ওর সাথে হচ্ছে আমার অবশ্যই আবার আবার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো এখন আমি আবার পড়াশোনা পাগল। আমি কিন্তু পিরোজপুরে যখন আমি 5-এ পড়তাম, 17টা স্কুল মিলিয়ে হচ্ছে ফার্স্ট হয়েছিলাম। তখন হচ্ছে সেন্টার পরীক্ষা হইতো জেলা শহরগুলোতে। তো আমার কাছে এত খারাপ লাগছে, মানে আমি এত ভালো স্টুডেন্ট, পড়াশোনায় আমি পড়াশোনা বাদ দিবে বা পড়তে পারবো না এই কথাটা বললেও আমি মানে মানতে পারি না। না, আমার খুব খারাপ লাগছে, আমি এখন কিভাবে পড়বো, বই খাতা ফেলে দিছে, মানে আমি ভীষণ রকমের কান্না করছি ওই দিন। পরে হচ্ছে আমাদের বাড়ি থেকে আরো কয়েক বাড়ি দূরে আমার আর একটা, মানে আমার সেম এজের একটা ফুপি আছে, চাস্তো, ওর ফোনে বলছে যে ফুপি তোমার ফোনটা একটু দিবা। তো হচ্ছে ফোনটা দিছে। তো আমি ওরে ফোন করে বলছি যে ওই ফোনটাও ধরা পড়ছে, আব্বু ফোনটাও ফেলে দিছে। হ্যাঁ, ফোন ফেলে দিছে। তারপরে হচ্ছে আমার বই খাতাও ফেলে দিছে। এখন আমার তো পড়াশোনা, মানে ও হচ্ছে আমার চোখের পানি দেখতে পারতো না, আমি যদি কান্না করতাম তাহলে ও পাগল হয়ে যেত। কি বলো তুমি, সামান্য বইয়ের জন্য কান্না করতেছো? আমি এখনই আসতেছি। ও পুরা 2 সেট বই, 1 সেটও না, ইন্টারের। তো 2 সেট বই, ফল, অনেক কিছু নিয়ে, ফোন আরো একটা নিয়ে, দেন হচ্ছে আবার সেই বাসার সামনে এসে ওদের বাসার দারোয়ান আর হচ্ছে ও বা ওর ড্রাইভারে 3 জন মনে আসছিল। ও তো ওদের পিছিয়ে রেখে ও গাড়ি টান দিয়ে সামনে এসে আমাকে দিয়ে গেছে, বলে তুমি পড়াশোনা করতে পারবা না আর এইটার জন্য কান্না করতেছো, যাক তোমার আব্বু ফুপা, মানে ফুপা ডাকতো, সে যদি না পড়ায় আমি তোমাকে পড়াবো, তুমি এইটা নিয়ে মন খারাপ করো না। আর যদি তোমাকে বাসা থেকেও বের করে দেয় আমি তোমাকে সবকিছু আর কি দেখভাল করবো, তুমি এটা নিয়ে মন খারাপ করবে না। তা আমি হচ্ছে ওইভাবে পড়তেছিলাম। হঠাৎ করে একদিন, এত ভালো মানুষ সে আমার কাছে, মানে আমি মনে করতাম কি যে আমার বাবা মায়ের পরে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে ও। এই দুনিয়া একদিকে,
আর ও একদিকে, মানে এত বিশ্বস্ততার জায়গা সে দখল করে নিছে যে আমি তাকে চোখ বুঝিয়ে বিশ্বাস করতাম। এরকম ও আমার সাথে কখনো বেইমানি করবে এটা আমি ভাবতেই পারি না। মানে আমি সবসময় এটা ভাবতাম যে ও আমাকে ঠকাবে, এটা আমি কখনো ভাবতে পারি না। তো এরকম রিলেশন করতে করতে এক সময় আমরা অনেক দূর আগে, যে বললাম 13 বছরের রিলেশন, অনেক দূর পর্যন্ত যায়। যখন খুব গভীর সম্পর্ক তার সাথে আমার, তখন হচ্ছে তার কিছু ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় হয়। মানে এটা এখন একটা সম্পর্ক যখন গাঢ় হয় তখন কিন্তু আস্তে আস্তে অনেক মানুষই জানে, সার্কেল বড় হ্যাঁ। হয়ে যায়। তো ওই রকমের ভাবে আমি ফার্স্টে হচ্ছে কাউকে বলতাম না, ওরকম ভাবে শেয়ার করতাম না। তো আস্তে আস্তে আমার বান্ধবীদের সাথে শেয়ার করলাম। ওরা গিয়ে আবার, ও হচ্ছে রাজনীতি করে, ওর বাবা হচ্ছে এক্স Politics মেয়র করতেন। ছিল আর কি। ওকে। এখন উনি কয়েক মাস আগে মারা গেছে। ও এখন আবার তার পরিবর্তে কে মেয়র নির্বাচন করে, যাই হোক। তো আমার বান্ধবীদের সাথে আলাপ করছি, তো সবাই ওকে চিনে, পরিচিত। তো তো এরপর এক সময় ওর একটা ফ্রেন্ডের সাথে আমার আলাপ হয়েছে। তো সে হচ্ছে আমাকে বলতেছে যে আপনি কি ওর সম্পর্কে কিছু ডিটেলস জানেন? আমি বলি ডিটেলস বলতে কি ডিটেলস? আমি তো ওর বলতে গেলে রগে রগে সবকিছুই জানি। এখন ও কি দিয়ে ভাত খায়, কি করে, ইভেন ওর ভাই কি করে, বোন কি করে, সবই আমার সাথে। মানে সে ঘুম বাদে যতক্ষণ টাইম আছে সবটা টাইমই আমার সাথে আর কি। তো ও কি করে, ও এমন তো কিছু আমি দেখি না। তোর ফ্রেন্ড আর কি আমাকে বলল যে আপনি হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন ও আসলে কেমন। তো আমার একটু সন্দেহ লাগলো, আসলে কেমন এই কথাটা বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এক সময় হচ্ছে আমি তার সাথে মিট করতে যাই। মিট করতে যাওয়ার পরে তার ফোন আসে, কিন্তু সে আমার সামনে বসে কিছু কিছু ফোন রিসিভ করে না। আমাকে বলে কাজের ফোন, এগুলা কেন রিসিভ করব, এগুলা রিসিভ করার এখন করলে ওরা বক বক করবে, টাকা চায় ওরা, আমি কত আর দিব। তো আমি বলি হয়তো হইতে পারে, আরো দেয় এরকমের অনেক গরিব মানুষ বা অনেকেই ফোন দেয় ওকে, টাকা চায় বা ই করে। তো ও হয়তো মনে হয় বিরক্ত ফিল করতেছে, এর জন্য ধরে না। কিন্তু আসলে তা না, সে হচ্ছে মানে মেয়েদের যে কলগুলো আছে ওই কলগুলো সে রিসিভ করে না। মানে তার হচ্ছে কথা একটাই, সেটা হচ্ছে যখন সে ধরা পড়ে আর কি, তখন কি থেকে ধরা পড়ে? কেমনে ও ধরা পড়ে? আচ্ছা সেটাই বলি। তো এরপরে মানে আমার একটু সন্দেহ লাগে, সন্দেহ লাগার পরে আমি একটু সন্দেহ করি, এই নিয়ে তার সাথে আমার তর্ক বিতর্ক সবসময় লেগে থাকতো। মানে ভালো সম্পর্কটা আস্তে আস্তে একটু খারাপ সম্পর্কের দিকে যাচ্ছে। তো আমাকে বলতেছে তুমি যদি আনি এরকমের করো আমি তোমাকে ব্লক করে দেবো। এই কথাটা বলার পরে আমার খুব কষ্ট লাগছে, গায়ে লাগে কথাটা। যে এত বছরের রিলেশন সে এরকমের একটা কথা বললো আমাকে। তা আমি হচ্ছে কষ্ট পাইছি অনেক। ইভেন সে আমাকে মেইলি একটা ইতে ধরা পড়ছে, মেয়েটাকে আমি কল দিছি। তো ওই মেয়েটা হচ্ছে বলে যে আমি তো ওর সাথে, মেয়েগুলাও আছে, মেয়েগুলা হচ্ছে ইয়া করে না, বলে না যে তার সাথে রিলেশন আছে। মেয়েগুলা বলে না, তার কারণ হচ্ছে ও হচ্ছে একটু বেছে বেছে একটু নিম্ন শ্রেণীর মেয়েদের সাথে আর কি, কলগার্ল টাইপের আছে না, ওই টাইপের মেয়েদের সাথে আর কি রিলেশন রাখে, যারা ওর উপরে কথা বলতে পারবে না। মানে ওই মেয়েদের আমি জিজ্ঞাসা করলে ওরা স্বীকার যায় না, কারণ ওরা তোকে ভয় পায়। তো যার কারণে ওরা স্বীকার যায় না। আমি জিজ্ঞাসাও করছি কয়েকটা মেয়েকে, কিন্তু কেউ স্বীকার যায় না, যে বলে যে না তার সাথে ব্যবসায়িক সম্পর্ক, তার বাটায় আমরা যাই, ইট কিনি, এইটার সম্পর্ক এই রকমের বলে। তাহলে হচ্ছে বারবার কেন ফোন দেন? আমি তো দেখছি যে বারবার ফোন আসতেছে। স্বীকার যায় না, তো এর জন্য আমি ধরতেও পাই না। একজন মানুষ স্বীকার না গেলে তো আমি ধরতে পারতেছি না। তো একদিন হচ্ছে ভীষণ রকমের বৃষ্টি পড়ে, ভীষণ রকমের বৃষ্টি পড়ে। তো হচ্ছে রোমান্টিক হ্যাঁ, বৃষ্টির দিন। 2টা থেকে আমি তাকে অনর্গল ফোন দিচ্ছি, বাট সে আমার ফোনটা পিক করতেছে না। মানে আমার সন্দেহ লাগছে যে লোকটা মানে তার মায়ের সাথে কথা বলেও ফোন কেটে আমার সাথে কথা বলে, বা ওয়াশরুমে গেলেও ওয়াশরুম রেখে সে আমাকে ফোন পিক করে। বাট 2 ঘন্টা হয়ে গেছে, সে আমার ফোন পিক কেন করতেছে না? তো ওই দিন আমারও মানে ওই যে আগে থেকেই সন্দেহ কাজ করছে, যার কারণে হচ্ছে আমি ভাবছি যে আসলে আমার মনে হয় ওর বন্ধু যেটা বলছে, মানে আমার মনের মধ্যে খসখস করতেছে। তো ওর একটা বাংলো বাড়ি আছে, ওটার অ্যাড্রেস আমি জানতাম। ওখানে আমি আমার বান্ধবীদের নিয়েও, মানে ওর সাথে ওখানে পুকুর আছে, ওখানে মাছ ধরে। তো ওইখানে আমি গেছিলাম, ও মাছ ধরে ওই সময় গেছিলাম, পিকনিক করতাম। তো ওই অ্যাড্রেসটা আমি জানতাম। তো এখন আমার কেন জানি মনের মধ্যে মানে হয়েছে যে হয়তো বা ও ওখানেই আছে, ফোনটা কেন পিক করতেছে না। এর মধ্যে আমি ওর একটা ফ্রেন্ডকে ফোন দিছি, উনি বলতেছে আমি আপনাকে ফোন দিতে চাইছি মাত্র। আমি বলি কেন? বলে আজকে আপনি অমুক ঠিকানায় যান, আপনি তো আমাদের কথা বিশ্বাস করেন না, গেলে হচ্ছে আপনি
আপনি নিজের চোখেই দেখতে পাবেন। তো আমি মানে একটু কনফিউশন, যাব কি যাব না। তারপর আবার চিন্তা করে, ওর তো গেট লাগানো থাকে সামনে থেকে, আমি গেলেও বা তাকে কিভাবে ধরবো। অনেক কিছু চিন্তা করে মানে ওর মানে পিছনে যে আরো যাওয়ার রাস্তা আছে ওইটা আমার মাথায় হঠাৎ করে আসছে, যে আমাদের বরিশালে হচ্ছে ধানের যে ক্ষেত মাঠ বলে, তো ওইটা পিছন সাইডে ওইখানে তার গুনা দিয়ে বেড়া দেওয়া আর কি, ওইটা ওয়াল করে নাই, ওটা বিশাল এরিয়া নিয়ে। তো আমার হঠাৎ করে মনে পড়ছে যে ওখান থেকে ঢোকা যায়, যদি আজকে ওরা হাতে নাতে ধরতে পারি তাইলে তো। আমি এক প্রকার মানে যাবো কি যাবো না কনফিউশন করে চলে গেছি। চলে যাওয়ার পরে এখন ওইখানে বৃষ্টি, সেই বৃষ্টি পড়তেছে, ঝুম বৃষ্টি, আমি তো পুরা শীতে কাঁপতেছি। তখন শীতকালও ছিল। তো আমি মানে আমার হাত পা কাঁপতেছিল এত পরিমাণে, মানে আমি ওকে এত ভালোবাসি যে ওর সাথে এক সেকেন্ড কথা না বললাম পাগল হয়ে যায়, দম বন্ধ হয়ে যায় এরকমের। আর সেই সিচুয়েশনে ও একটা মেয়ের সাথে এখন আসে বা দেখা করতেছে, এইটা মানে আমি মাথায় কোনোভাবে নিতে পারতেছি না, কল্পনা করা যাচ্ছে না। হ্যাঁ, কল্পনা করা যাচ্ছে না, আমার হাত পা কাঁপতেছে। তো আমি মানে আমি সামনে এক পা দেই তো পিছনে দুই পা সরি। মানে আমি খুব মানে ওই দিন এত কষ্ট হয়েছে আমার জীবনের মানে লাস্ট মোমেন্টে এসে। আমি তো চিন্তা করলাম না, আজকে আমি ওকে ধরবই, আমি তাতে যদি এখানে যা হয় হবে। তা আমি পিছন থেকে একটা বাগান আছে জঙ্গলের মতো, তো ওখান থেকে আর একজনের বাসা পার করে দেন তারগুনা মানে আমার ওড়না ছিঁড়ে গেছে, তারপরে জুতা ওই তারগুনায় বেজে গেছে, হাত পা ছিলে গেছে, তারপরও আমি ভিতর থেকে গেছি। আর সব থেকে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে আমার পায়ের নিচ থেকে এত মোটা একটা সাপ গেছে। জঙ্গল প্লাস হচ্ছে ওই যে ছোট ছোট খাল বিল বলে না, ওই খাল বিল আর কি পার করে যেতে, আমি ওইটা খেয়ালই করি নাই। যখন সাপটা পা থেকে যাচ্ছে পায়ের নিচ দিয়ে, হ্যাঁ মানে পায়ের পাশ থেকে যাচ্ছে, তখন আমি হঠাৎ করে তাকিয়ে দেখি পাতার ভিতরে কি যেন নড়ে, পরে দেখতেছি কি এই মোটা একটা সাপ যাচ্ছে। আল্লাহ, আমি মানে তারপর তো আরো ওইখানে পড়ে যাব না কি করব। আমি বলি এটা যদি আমার একটা কামড় দিত, আর এমন একটা জায়গায় ও কখনো দেখতে পাইতো না, বা আমার ফ্যামিলিও জানে না যে আমি ওই জায়গায় আসছি, আমার কে বাঁচাইতো? হ্যাঁ, কেউ, আরো এই মোটা একটা সাপ। মানে আমি আর ওখানে বিশাল বিশাল হচ্ছে ওইগুলাও ছিল, ওইগুলা কি বলে, জোক না, ওই যে নারকেল গাছের মধ্যে যে থাকে বড় বড়, ওগুলো নামটা আমার ঠিক খেয়াল নাই। তো ওইখানে মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশন। তো আমি তারপরও গেছি, বেজি বলে ওইগুলার মনে পড়ছে, হ্যাঁ ওইগুলো 3-4টা আছে ওখানে বড় বড়। তো মানে আমি খুব ভয়ঙ্কর সিচুয়েশনে পার করছি। তো ওখানে একটা রুম আছে, ওই রুমটা একটা মানে জানালা আছে 2টা। আমি একটা জানালায় কান পেতে খুব বাজে একটা সাউন্ড শুনতে পাচ্ছি। কিসের? হয়তো সে তার সাথে হয়তো খুব রোমান্টিক মোমেন্টে আছে এর জন্য হয়তো বা। তো ওইটার সাউন্ডটা যখন আমার কানে বাজছে, মানে আমার মনে হয়েছে যে আমি মাটির নিচে পড়ে যাচ্ছি, নাকি মাটিতে ঢুকে যাব, নাকি ওখানে অজ্ঞান হয়ে যাব, মরে যাব, মানে আমি আসলে আমিই নাই। তা আমার কষ্টটা হচ্ছে আমি কখনো কাউকে প্রকাশ করতে পারি না। তারপরে তো ও হচ্ছে মানে দরজা নক করিনি, আমি ওখানে দাঁড়াই রয়েছি, স্টিল দাঁড়াই রয়েছি। তো ওরা হচ্ছে যখন দরজাটা খুলছে তখন ও খালি গায়ে ছিল। তো আমাকে দেখে এক প্রকার মানে হয়তো মনে হয় জম দেখলে যেভাবে ভয় পায়, ও মানে একদম কেঁপে উঠছে, আন্নি তুমি এখানে। তারপরে তা আমি হচ্ছে ওই সিচুয়েশনটা দেখে মানে চলে যাওয়া দিছি। তো আন্নি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আসলে যেটা মনে করছো সেটা না, ও আমার খালাতো বোন, আসলে ওর সাথে আমার ওরকম কিছু না, ও হচ্ছে মানে জাস্ট আমার সাথে কথা বলতে আসছে। আচ্ছা, ও যদি ওর খালাতো বোন হয় একা কেন একটা রুমে কথা বলতে হবে, তার বাসা রেখে কেন সে অন্য জায়গায় আসবে? তা আমি ওর খালাতো বোনকে বললাম কি তুমি কি আমার সাথে বের হবা? বলতেছে হ্যাঁ আমি তোমাকেও খুঁজতেছি। ও নাকি মানে এরকম খুঁজতেছে যে ও চিটারি করে ওর একদিন ধরবে। তো ওকে হচ্ছে আমি নিয়ে বের হয়েছে। তারপর ওর কাছ থেকে ডিটেলস শুনছি যে তোমার সাথে সম্পর্ক কতদিনের, বলে যে আমার সাথে সম্পর্ক দীর্ঘদিনের। তো হচ্ছে হাইট করে, ও সবসময় সবার কাছে এমন ভাবে সাজে যে সে সবাইকেই ভালোবাসে, মানে যখন যে সামনে থাকে তাকেই সে অনেক ভালোবাসে। তো এরপরে হচ্ছে বাসায় চলে আসি, সে আমাকে অনেকবার ফোন দেয়, আমি ফোন পিক করি না, প্লাস হচ্ছে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই।
কোনো এক সময় তার সামনে পড়েছিলাম, তখন সে আমাকে বলতেছে, আন্নি তুমি যেটা ভাবছো আসলে সেটা না, ও হচ্ছে আমার খালাতো বোন, তুমি আসলে বেশি খোঁচাও, সব সময় বেশি খোঁচাও দেখে তোমার সাথে রিলেশনটা এভাবেই শেষ করে দিলা। মানে ওর কথা হচ্ছে কি, মানে দোষ তোমার? হ্যাঁ, না, ওর কথা হচ্ছে 100 মেয়ে একদিকে থাকবে, তুমি আলাদা, মানে তুমি থাকবা, স্টিল তুমি থাকবা, তুমি যেতে পারবা না, কিন্তু ও বাহিরে যা মন চায় তাই করবে, ওটা তোমার সহ্য করতে হবে। মানে তুমি হচ্ছে মমতাজ, এছাড়া 1200 বউ থাকতে হবে হ্যাঁ, শাহজাহানের। মানে তার তোমার জন্য তাজমহল বানাবে, কিন্তু আরো 1200 আবার বউ আরো থাকবে। একটা কথা, সেটা হচ্ছে বাহ, ভালো। মানে মেয়েরাই ওকে মানে ফোন দেয়, ও মেয়েদের দেয় না। হ্যাঁ, ও মেয়েদের দেয় না, মেয়েরাই ওকে ফোন দেয়। তো মানে সে বলতেছে যে মানে সে আমার বান্ধবীদের কাছে বলতেছে, আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে বলতেছে যে তোমার ফ্রেন্ড অনেক বেশি খোঁচায়, খোঁচায় দেখে সম্পর্কটা আজকে এভাবে তিক্ততায় পরিণত হয়েছে। এই ব্রেকআপ হলো কত, 13 বছর পরে? হ্যাঁ, তো আমাকে বলতেছে যে তোমার বান্ধবী বেশি খোঁচায়, ওকে বলো না খোঁচাইতে, ওর রাগ বেশি, ও হচ্ছে ওকে আমি বারবার বলছি আমি যা করি তুমি এটা দেখো কেন, আমি তোমাকে ভালোবাসি এইটা তুমি ফোকাস করো, আমি তোমার জন্য কি করলাম এইটা তুমি ফোকাস করো, আমি অন্য কার সাথে কি করলাম এটা তোমার দেখার বিষয় নেই, তুমি জানো যে আসলে এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, চাইলেও ছাড়তে পারতেছি না। এটা আর কি আমার বান্ধবীকে বুঝাচ্ছে। তো আমার বান্ধবী এবার বলছে কি যে দেখেন ভাইয়া, এটা কোনো মেয়ে কখনো কোনোদিন মানবে না, এটা শুধু আন্নি না, আপনি যে বললেন আন্নির রাগ বেশি, হ্যাঁ এটা সব মেয়েরাই হচ্ছে এখানে কখনো মানবে না, যে যাকে ভালোবাসে তার ভাগ কেউ কখনো কাউকে দেয় না। এই যে ঘটনাটা ঘটলো, এরপরে আর কোনদিন প্রেম হয়নি? তারপরে হচ্ছে আমি আর এই সম্পর্কের প্রতি খুব ঘৃণা হয়ে গেছে, কারণ তাকে আমি এতটাই ভালোবাসতাম যে সে আমার নাম্বারটা একবার ব্লক করছে, আমি ঢাকা থেকে ছুটে চলে গেছি। মানে কেন তুমি ব্লক করলা, কেন আমার সাথে কথা বললা না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকমের। আমার বান্ধবীকে নিয়ে চলে গেছি ডিরেক্ট, ওই যে রাতে আমার আব্বু আম্মুও জানে না, তারা জানে আমি মামির বাসায়, তাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, তো সেই জায়গাটা আসলে পুরাটাই সে নষ্ট করে দিছে। নষ্ট করে দেওয়ার কারণে আমি আসলে আর কাউকে বিশ্বাস করতে পারি না, মানে আমার লাইফ থেকে আমি ভালোবাসা, বিয়ে, কাউকে করব, এ ধরনের মানে কোনো কিছুই আমার মধ্যে আর নেই। তবে আমার পিছনে যে আরো কেউ ঘুরে নাই বা হচ্ছে কেউ প্রপোজাল করে না এরকম না, অনেকে প্রপোজাল করছে, হয়তো আমি খারাপ দেখতে, চেহারা ভালো না, কিন্তু তারপরও অনেকেই প্রপোজাল করছে, ইভেন মারামারিও করে। একই ফ্যামিলির 2 ভাই পছন্দ করতো, বড় ভাই ছোট ভাই, সে দুইজনেই নিবে, এটা নিয়েও মারামারি। তো আসলে আমার মধ্যে আর কোনো ফিলিংস নেই, ভালোবাসা নাই, আর কারোর প্রতি আমার মনে হয় বিশ্বাসটা আর জন্মাবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা হওয়া সম্ভব না। সে কিন্তু এখন বিয়ে করছে। ও আচ্ছা, আরো একটা মজার কথা, সে যে বিয়ে করছে সে বিয়েটাও কিন্তু আমার মানে আমি তাকে হেল্প করছি, সেটা সে স্বীকার যাক আর না যাক, সে বিয়েটাও কিন্তু আমি তাকে মানে ঠিক করে নিজের দিয়েছি। বয়ফ্রেন্ড কি বিয়ে দিলেন? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে হ্যাঁ আমি চিন্তা করছি কি এই আপদটা আমার লাইফ থেকে বিদায় হোক, মানে ও যতদিন থাকবে নির্ঘাত আমাকে খোঁচাবে, নির্ঘাত খোঁচাবে যে আসো দেখা করো বা ঠিক করো বা এসে এরকম খোঁচাবে। ওর থেকে ওকে বিয়ে দিয়ে দেওয়া ভালো, ওর মতন করে লাইফটা কাটাক। আর তার মনে হয় রিসেন্ট বাবুও হবে নেক্সট মান্থে। আসলে আমি নামধাম কোনো কিছুই বলতে চাচ্ছি না, কারণ তার একটা সংসার আছে, সে ভালো থাকুক। ইভেন সে কালকে রাতে আমাকে অনেক দিন পর ফোন দিয়েছিল, আমি বলছি নীরব ভাইয়ের একটা প্রোগ্রামে কালকে যাবো, ইভেন তোমার কথা বলবো, তো আমাকে হেসে হেসে বলতেছে আমার নামটা কি বলবা, আমি নামটা বলবো না, কিন্তু তুমি একটা বেঈমান সেটা বলবো, তুমি আমার লাইফটা নষ্ট করে দিছো, 13 বছর তুমি আমার লাইফটা ধ্বংস করে দিছো, আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিছো। সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমি আমার ফ্যামিলির কাছে কালারিং, কারোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না। আমার আম্মু উঠতে বসতে খোটা শোনায়, আমার আব্বু খোটা শোনায়, এটা করছো এটা করছো, অনেক কিছু শোনায়। কিন্তু আমি দেখতেছি এখন বর্তমান জামানায় মেয়েরা সকালে সম্পর্ক করে বিকেলে ভাঙে, পরদিন আরেকজন ধরে বা এটা। কিন্তু আমার বাবা মা হচ্ছে মানে একটু হুজুর টাইপের, তো তারা এগুলো পছন্দ করে না। তুমি সম্পর্ক কেন করছো, আবার করছো বেশ ভালো কথা, একটা মানুষের সাথে করতাম, মানুষ রূপী একটা, মানে কি বলবো, আমি তাকে অসম্মান করতে চাই না, সে ভালো,
আমি কখনো তার কথা আমি কোথাও বলিনি যে সে খারাপ, সে ভালো, অবভিয়াসলি ভালো, মন মানসিকতা ভালো, বাট সে আমার সাথে যে কাজটা করছে মোটেও ভালো করে নাই। আপনার সাথে তো রিসেন্ট আপনার ফেসবুকে দেখলাম একটা মজার ঘটনা ঘটছে, হ্যাঁ। এবং দিস ইজ ইন্টারেস্টিং। একজন বিখ্যাত মেকআপ আর্টিস্ট আছে, তার বাসায় যাওয়া নিয়ে খুব মজার ঘটনা। ক্রিম আপার কথা বলতেছেন? জি। আচ্ছা, ক্রিম আপার বিষয়টা বলতেছি। সেটা হচ্ছে, তখন আমি তো এখন টিচার প্রফেশনে আছি, তখন আমার জব ছিল না। তো এই ভিডিওটা অনেক আগের মেক করা, কিন্তু রিসেন্ট ভাইরাল হয়েছে। তো তখন আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল, বাসায়ও এই কিছু করে না, বেকার। আসলে কি নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েদের বাসায় আসলে বোঝা হয়ে যায়, এটা বাস্তব। নির্দিষ্ট একটা বয়সের পর মানুষ ছেলেরা বোঝা হয়ে যায়, ছেলেরাও হয়ে যায়, মেয়েরাও হয়ে যায়, দুইজনেই হয়ে যায়। আর বাসার যদি হয় বড় ছেলে মেয়ে, তাদের তো কোনো কথাই নেই। মানে বাসায় ছোটরা যাই অন্যায় করবে না কেন, সবই বড়দের উপরেই হচ্ছে, মানে সর্বশেষে দোষটা তোমার। এটা আমি বলি, দুনিয়া যা হোক দোষ সব আমার। হ্যাঁ, দুনিয়াতে যা হোক মানে দোষ তোমার। তো আমি এক প্রকার মেন্টালি টর্চারের মধ্যে থাকি। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে, আমি বলবো না যে তারা আমাকে ভালোবাসে না। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই দিয়েছে। আমি বলতে দেরি, কিন্তু দিতে দেরিনি। কিন্তু হয়তোবা তারা আমার কার্যক্রমে কষ্ট পাইছে, এর জন্য হয়তো আমাকে কথা শুনে। আর সব থেকে বড় কথা হয়েছে, আমার যথেষ্ট পরিমাণে এখন এজ হয়েছে। তো আমি এখন মাস্টার্স কমপ্লিট করে বেকার, এটাও আমার কাছে, আমার নিজের কাছেই খারাপ লাগে। তো এর জন্য আমি একদিন চিন্তা করলাম আমি বিজনেস একটা স্টার্ট করি। তো আমার বাবা আমাকে হেল্পও করছিল, টাকাও দিছিল, ইভেন সাথেও ছিল। প্রোডাক্ট যখন কিনছি তখনও সাথে ছিল, কিন্তু ফেস ভ্যালু হয়তো বা আমার ছিল না। আসলে তো আমি ওরকম ভাবে তো আর ভাইরাল পারসন না। তো ফেস ভ্যালু না থাকার কারণে ওরকম আর একটা রেসপন্স পেতাম না। তো এখন আমি চিন্তা করলাম যে এখন আমার কাছে ফিনান্সিয়ালও প্রবলেম, টাকার সমস্যা, বাসা থেকেও আমি আর টাকা নিতে চাচ্ছি না। তা আমার আম্মুকে বললাম যে তুমি কি আমার সাথে একটু ক্রিম আপার বাসায় যাবে। এখন ধরেন এই যে বাড়ি সহক বলেন বা আরো অনেকেই তো আছে, তাদের দিয়ে যদি এখন আমি একটা আমার পেজে প্রমোশন কাজ করাই, নির্ঘাত তাদেরকে আমার ভালো একটা পেমেন্ট দিতে হবে। তো ওই পেমেন্টটা দেওয়ার মতন তখন আমার কাছে ছিল না। এমন না যে আমার কখনো টাকা ছিল না, তা না, টাকা ছিল, বাট মানুষের সব সময় তো একরকম দিন যায় না। তখন আমার কাছে টাকা ছিল না। তো আমি চিন্তা করছি ক্রিম আপাকে হয়তো, আমি তখন 2টা 3 পিসও নিয়ে গেছি ওনাকে দেওয়ার জন্য, যে ওনাকে 2টা 3 পিস দিব, উনি হয়তো এটা মেক করে পরে দেন হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও তৈরি করে দিবে, 5-10 হাজার টাকাই লাগবে হাইয়েস্ট। আমি ওটা চিন্তা, ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার ছিল না, এইটা আমি পাবলিকলি বুঝাইতে পারতেছি না। তো ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না। আমি আর আমার আম্মু হচ্ছে গিয়েছি ডিরেক্ট, উনি একটা ভিডিওতে বলছে যে অমুক জায়গায় পাশেই আমাদের পার্লার। তো আমি চিন্তা করছি পার্লার যেহেতু নিশ্চয়ই উনি থাকবে ওখানে। তো আমি চলে গেছি, দরজায় নক করছি, ওনার হাজবেন্ড খুলছে। তো বলতেছে যে আপনারা কি পার্লারে কাজ করবেন, মানে পার্লারে কোনো কাজ করাইতে আসছেন বা কোনো কিছু। তো আমি বলছি যে না, পার্লারে কাজ করাইতে আসি না, ক্রিম আপুর সাথে দেখা করতে আসি। তো বলছে ক্রিম আপার সাথে এভাবে দেখা করা যায় না। তা বলছি যে আসলে কি ভাইয়া, আমরা ওইভাবে দেখা করতে আসি নাই, মানে আমরা পেজ রিলেটেড কিছু কথা বলতে আসি। উনি বলতেছে কি ভিডিও বানাবেন, টিকটক বা কোনো কিছু। আমি বল না, আমি টিকটক করি না। তখন আমার টিকটক আইডি টাইডি কিছু ছিল না। আমি বলছি আমি টিকটক করি না বা ওই ধরনের না, আমার একটা বিজনেস পেজ আছে, বাট পেজটা একদমই ছোট, আমার ফেস ভ্যালু হয়তো নেই আর সেলও হচ্ছে না। তো ওনাকে দিয়ে হচ্ছে আমি একটা মানে পেজের কাজ করাইতে চাচ্ছি, ওনার সাথে আমি একটু কথা বলবো। তো উনি আমাকে বলতেছে কি এভাবে উনি কথা বলবে, উনি ভিতরে গেছে, ভিতরে গিয়ে ওনার সাথে মনে হয় কথা বলে বের হয়ে বলতেছে উনি এভাবে আপনার সামনে আসবে না। আমি বলি আচ্ছা, আমি তো একটা কাজ করাবো, আমি তো তার সাথে ফটো তুলতেছি না বা ভিডিও সেশনও করতেছি না, কিছুই না, আমি তাকে দিয়ে একটা কাজ করাবো, আমি অবশ্যই তাকে একটা পারিশ্রমিক দিব। কারণ কাউকে দিয়ে কাজ করালে তো সে এমনিতে তো আর আমার কাজ করে দিবে না, এটা তো আমি জানি। তো সে বলতেছে না, হবে না, তার সাথে কথা বলতে হলে, এখানে কথা বলতে হলে 5,000 টাকা দিয়ে কথা বলতে হবে, বাসায় নিয়ে বা কোথাও নিয়ে কথা বলতে হলে 10,000 টাকা পেমেন্ট করে কথা বলতে হবে। তা আমি বলতেছি কি আসলে সারাদিনের কথার ব্যাপার না, আমি তাকে সারাদিন রাখবো না, আমাকে জাস্ট একটা ভিডিও করে দিবে। এখন সে কত পেমেন্ট নিবে তো সেইটার ডিটেলস তো আমার তার সাথে কথা বলতে হবে। ধরেন ভাই আমি আপনার এখানে আসছি, আপনি যদি আমার সঙ্গে ডিটেলস না জানেন তো তাহলে কিভাবে আমার সাথে শো করবেন। তো ওইটারই, কিন্তু সে কথা বলবেই না।
মানে কথা বলতে গেলে টাকা দিতে হবে। হ্যাঁ, কথা বলতে ভালো। গেলে তাকে পেমেন্ট করতেই হবে, নাহলে পেমেন্ট ছাড়া মানে সে সামনেই আসবে না পেমেন্ট ছাড়া। Very good. আমি এমন অনেক সেলিব্রিটি দেখছি যা আমার কিন্তু পেজে আছে অলরেডি অনেকেই, যেমন মামুন আছে, জান্নাত আছে, আর অনেকেই আছে। তো ওরা তো কই আমার কাছে বলে নাই যে আপু সেলফি তুললে টাকা দিতে হবে। এটা মামুনের সেলুনে যে যায় না কেন ও কিন্তু ভিডিও করে বা হচ্ছে ছবি তুলে সবার সাথে। মামুন কেন, অনেক সেলিব্রিটি আছে জি। যে টাকা ছাড়াই আমার এটা হচ্ছে। পছন্দ হয়েছে, কথা বলতে হলে টাকা দিতে হবে। হ্যাঁ, আই লাইক ইট। তো এই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে। আবার আমি বারবার বলছি আমি অনেক দূর থেকে আসছি তো ভাইয়া, দেখেন আমার আম্মু মাদ্রাসার টিচার, আমিও হচ্ছে তখন, Teacher একদম। হ্যাঁ আমি আগেও টিচার ছিলাম, মাঝখানে হচ্ছে আমার চাকরি ছিল না, মানে আমি নিজেই রিজাইন দিছি, তখন আমি অনার্সে পড়তাম, পড়াশোনার সমস্যার কারণে আমি চাকরিটা ছেড়ে দিছিলাম। ওনাকে আমি পরিচয় দিছি, কিন্তু পরিচয় দেওয়ার পরে উনি মানে কোনো ধরনের মানে মানবতার খাতিরেও কিছু করেন। যাই হোক, আমি বাসায় এসে আমি খুব কষ্ট পাইছি, আমি একটা ভিডিও মেক করছি যে ক্রিমাপার মানে আমি আসলে মাস্টার্স কমপ্লিট করেও দেখেন এখন বাংলাদেশে কোনো দাম নাই। আমার মতন এরকমের অজস্র মানুষ, আমারই কত বান্ধবীরা আছে ভালো রেজাল্ট করেও চাকরি পাচ্ছে না ভালো। আমার এটা বলেন তো, ভালো রেজাল্ট করে চাকরি কেন করতে হবে? এটাই কথা। তো আমি চিন্তা করলাম যে বিজনেসটাই ফোকাস করি, যেহেতু চাকরি হচ্ছে না, আর আমার বাবাও আহামরি খুব যে মানে লাখ লাখ টাকা দিয়ে সরকারি চাকরি মানে আমাকে দিবে ওরকমেরও মানে নাই। সরকারি চাকরি মানে একটা সময় ছিল ঘুষ হইতেই হবে। হ্যাঁ, ঘুষ দিতেই হবে। তো আমার অলরেডি কথাও বলছিল, সেখানে আপনার 20 লাখ টাকাও চাইছে, 20 লাখ টাকা চাইছে, কিন্তু আমাদের যে এলাকার যারা আছে আর কি রাজনৈতিক, তো আগে যারা ছিল আমি অনেক কিছুই শুনছি যে তারা টাকা নিয়েও চাকরি দেয় নাই, ইভেন তাদের কাছে টাকা চাইতে গেলেও তাদেরকে খারাপ ব্যবহার করতো, বাসায় গিয়ে হচ্ছে টর্চার করতো। সঠিক। তা আমার বাবাকে বলছি যে টাকা তুমি কার হাতে দিবা, সে তো অস্বীকার যাবে। তো এর জন্য আর কি সরকারি চাকরির দিকে আর ফোকাস করি। যাই হোক, ক্রিম আপার কথাটাই আসি। তো আমার খুব খারাপ লাগছে, বাসায় এসে আমি একটা ভিডিও মেক করলাম যে আজকে মানে আমার ক্রিম আপার মতো মানুষের কাছ থেকেও হচ্ছে বাসায় গিয়ে মানে তার সাথে কথা বলতে আমার 5-10 হাজার টাকা দিতে হবে, তাইলে আমি আসলে পড়াশোনা করে কি লাভ হইলো। আমি আরো একটা কথা বলছি যে সে 2 দিন আগেও ভাত পাইতো না বলতে গেলে, আমাদের মতো মানে আমাদের মতো লোকেরাই তো তাকে এই পর্যন্ত আনছে। অনেকেই ওখানে কমেন্ট করতেছে যে আপনাদের মতো লোকেরাই তাকে এই আচ্ছা, আমার একটা ভিউতে তো আর সে উপরে উঠে নাই, নিশ্চয়ই আপনারা তো চিনেন, না হলে কমেন্টটা করলেন কিভাবে। আবার অনেকে বলতেছে যে শিক্ষিত হয়েও অশিক্ষিত দরজায় আপনি গেছেন, সে তো আপনার দরজায় আসেনি। আচ্ছা, আমি পাবলিকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে কোন জায়গায় কি লেখা আছে যে একটা শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের কাছে যেতে পারবে না? কোথাও কি লেখা আছে? আর আমাদের সমাজে আসলে কি যতই আপনি ভালো থাকার চেষ্টা করেন না কেন, বর্তমানে আসলে এটা একটা ভাইরাস হয়ে গেছে, যতই আপনি ভালো সাজার চেষ্টা করেন না কেন, কোনো না কোনো ভাবে পাবলিক আপনাকে নিয়ে ট্রল করবেই, খুদ বের করবেই, আর বাজে কমেন্টস করবেই। কিছু মানুষের আসলে এটা কাজ, কিছু হ্যাঁ পেশা। যতই আপনি ভালো কাজ করেন না কেন, যতই আপনি ভালো হয়ে থাকেন না কেন, তারা আপনাকে একটা খোঁচা মারবেই। তো ওখানে মানে 90% হচ্ছে আমার পক্ষে পজিটিভলি আসছিল, 10% মানুষ হেটার্স থাকতেই পারে। আমি তো মনে করি 10% মানুষ পজিটিভ আসে বিরাট ব্যাপার। দুনিয়া কে কাকে পছন্দ করে? না, 90% মানুষ অ্যাপ্রিশিয়েট করছে, বলছে যে আপু ওর কাছে আপনার যাওয়াটা উচিত হয় নাই, আপনি নিজেই লাইভ করতেন সেটা ভালো হতো, বা অন্য কারো। আমার এটা খুব পছন্দ হয়েছে, কথা কইতে হলে টিয়া দিতে হবে, টাকা দিতে হবে, টাকা ছাড়া সে কথা বলবে না। ইভেন সে আরো কাজ করছে, সে ফেক আইডি দিয়ে আমাকে আমার পেজে এসে অনেক গালাগালি করছে, বাজে অকথ্য ভাষায় গালাগালি করছে। মানে এনে যুদ্ধ হইছে, সে করছে, আমি জানি এটা সেই করছে, অনেক মানে বাজে ভাষায় গালাগালি করছে আমার পেজে। তখন আমি মেসেঞ্জার অপশন অফ করে দিছি, কমেন্ট বক্স অফ করে দিছি ওই ভিডিওটার। তো ওখানে এসে আমার অন্য ভিডিওতে এসে বলতেছে কি রে কমেন্ট বক্স বন্ধ করছিস কেন? মানে কি একটা ব্যাপার। আমি খালি চিন্তা করি আসলে পাবলিক এই যে যারা এখন বর্তমানে ভাইরাল হচ্ছে, অনেকেই বলে আপনাদের মতো লোকেদের জন্য তারা ভাইরাল হচ্ছে, আমার একটা ভিউতে তো তারা ভাইরাল হয় না। আমাদের মামুন স্যার বলছেন না, রুচির নিম্নগামী তো আসলে হইছে। আমরা এমন, আমি নিজেই তো বুঝি যে একটা অনেক ভালো জিনিস বানাইলে 10 জন মানুষ দেখে, আর খুব জঘন্য জিনিস বানাইলে 1 কোটি মানুষ দেখে, কেউ দেখে না। যেমন আমার কিন্তু ব্লগ পেজ ছিল, ফার্স্টে ব্লগ পেজ ছিল, আমি অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিতাম, বা হচ্ছে অনেক সময় ঘুরতে যেতাম, ট্যুরে যেতাম, ভিডিও মেক করতাম, কেউ দেখতো না।
কোনো ভিউ ছিল না। যেই না ক্রিম আপারে নিয়ে একটা ভিডিও দিছি অমনি ভাইরাল হয়ে গেছে। এনে বাট আমি চাই ক্রিম আপার সাথে কথা বলতে। আপা আমার খুব বেশি টাকা নেই, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টক টু ইউ। এনে বোন, থ্যাংক ইউ সো মাচ, হোপ টু সি ইউ এগেইন, টেক কেয়ার। আপনার আর- পেজের বানানটা বলে যান। আমার পেজের নাম হচ্ছে ANNY আন্নি, SHEIK, শেখ, আন্নি শেখ। আমার মনে হয় পাবলিক যদি আমাকে একটু সাপোর্ট করে ইনশাল্লাহ আমি হয়তো অনেক দূর যেতে পারবো। আর কোনো ব্যাচেলর ছেলে থাকলে আমাকে জানান, আমি গটকালি করে দিব।